আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কোনো ভিসা সংক্রান্ত বিষয় না, তবে আবার এর বাইরেও কিছু না। আজকে আমার একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের একটা সার্ভিস নিয়ে। তো যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমার এক বড় ভাই আছেন, ওনার আপন ছোট ভাই, তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো ওনার ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট আছে। তো ওই বড় ভাইয়ের দুবাইতে গার্মেন্টস কোম্পানি আছে, তার আপন ছোট ভাইকে তার কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার বা ভিসা দিয়ে, হাই প্রফেশন ভিসা দিয়ে নিয়ে আসবেন। তো ওনার ভাইয়ের সার্টিফিকেটটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফাইড করানো সার্টিফিকেটের স্ক্যান কপিটা আর কি, ফটোকপিটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটটা আমি দেখলাম যে একদমই সাদামাটা, কোনো লঙ্কজঙ্ক নাই, খুবই সিম্পল। তো সেই সার্টিফিকেটটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফাইড করা, আমি সব স্ক্রিনশট আপনাদের এখানে দিয়ে দেবো আপনাদের বোঝার স্বার্থে। তো ওটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফাইড করানো, ফরেন মিনিস্ট্রি থেকে এটা মুফা করানো আছে। হ্যাঁ, ফরেন মিনিস্ট্রি থেকে মুফা করানো। আমি সেই কপিটা আমি একটু দেখে দেখে বলি, তাহলে আমার বলতে সুবিধা হবে। হ্যাঁ, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা যাতে দেখতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফাই করানো, তারপরে ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফাইড করানো। এরপরে হচ্ছে এটা এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে এটা ভেরিফাইড করানো। এরপরে গিয়ে এটা ফরেন মিনিস্ট্রি থেকে দেখেন অনলাইন ইয়ে করা, অ্যাটেস্টেড করা। তো এখানে যে একটা বারকোড আছে, আমি স্ক্রিনশটও দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন। এটা স্ক্যান করলে এটা অনলাইনে দেখা যায় যে এই সার্টিফিকেটটা কোন অফিসার অ্যাটেস্টেড করছেন, এবং সার্টিফিকেটের স্ক্যান কপি সহ ইজ অ্যান্ড এভরিথিং ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে এটা শো করে, যেটা এখন নতুন নিয়ম আর কি। এরপরে এটা বাংলাদেশের থেকে এখানে ডিএইচএল করে পাঠানো হয়, আমি এটা রিসিভ করার পরে বাংলাদেশ হাই কমিশনের একটা অ্যাটেস্টেশন প্রয়োজন হয়। এরপরে ইউনাইটেড আরব আমিরাত থেকে মুফা করাইতে হয়, ফরেন মিনিস্ট্রি অফ ইউনাইটেড আরব আমিরাত থেকে। যারা আপনারা এই কাজগুলো করছেন তারা কিন্তু এই প্রসেসিংটা টোটালি জানেন। এখন বিষয়টা হলো, তাহলে এই জিনিসটা নিয়ে আমি কেন ভিডিও বানাচ্ছি? দেখুন, একটা ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ হাই কমিশন এটা সরাসরি অ্যাটেস্টেড করে না, আমরা এটা জানি। আগে করতো, এখন করে না। প্রায় 1-1.5 বছর ধরে এই জিনিসটা চলে গেছে একটা থার্ড পার্টি কোম্পানির হাতে। এটা আল কারামাতে একটা কোম্পানি আছে, আমি নামটা ভুলে গেছি। আপনারা যারা এটা সম্পর্কে জানেন, একটা থার্ড পার্টি অফিস আর কি, ওই অফিসের মাধ্যমে করাইতে হয়। তো আগে যখন আমরা বাংলাদেশি হাই কমিশন থেকে সরাসরি এই অ্যাটেস্টেডগুলো করাইতাম, 14 দিরহাম করে আমাদের ফিস লাগতো, যে অনলি 14 দিরহাম করে ফিস। কিন্তু ওই কোম্পানিতে যাওয়ার পরে এই 14 দিরহামের সাথে আরও প্রায় 38 বা এরকম, মানে টোটালি 51 দিরহাম 52 দিরহামের মতো ফিস নেয়। চিন্তা করেন, 3 গুণ বেড়ে গেল। 14 দিরহামের একটা জিনিস আমাদের 51-52 দিরহাম দিয়ে করানো লাগে ওই অফিসে যাওয়ার পর থেকে। এটা একটা থার্ড পার্টি অফিস। যাই হোক, এটা বিগত সরকারের আমলে ওরা এই সুবিধাটা নেয়। এখন বিষয়টা হলো, আমি বরাবরের ন্যায় এই জিনিসটা, সার্টিফিকেটটা নিয়ে ওখানে গেছি। হ্যাঁ, মূলত একজন মানুষ তো আননোন একজন পার্সন হন আর নোন পার্সন হন, তার মূল সার্টিফিকেট যেটা তার সারা জীবনের অর্জন, সেই মূল সার্টিফিকেটটাকে আপনার হাতে দেবে এত সহজে? দেবে না। তারা এগুলো কপির উপরেই করে, তারপরে ভেরিফাইডগুলো এগুলো ফটোকপির উপরেই করে। আর আমরা এখানে যারা হাই প্রফেশন ভিসা টিসা যেগুলো বের করছে অরিজিনাল সার্টিফিকেট দিয়ে, এগুলো এই ফটোকপির উপরেই হয়ে গেছে সব কিছু। এখানে যাবার পরে আমি যখন ওনাদের কাউন্টার নাম্বার 8-এ আমাকে টোকেন দিয়ে দিল, কাউন্টার নাম্বার 8-এ যায় ওটা জমা দিতে। আমি তাকে জমা দেওয়ার সাথে সাথে সে হাতে নিয়ে বলে এটা ফেক, কোনো চেক করা নাই, কোনো যাচাই বাছাই করা নাই, ডাইরেক্ট হাতে নিয়ে বলে ফেক। বুঝতে পারছেন? আমি বললাম অনলাইনে চেক করেন, এটা ভেরিফাই করলে অনলাইনে শো করে। কয় এরকম অনেক শো করে, ওয়েবসাইট সহ ফেক। কেন ফেক? কয় যে এখানে এই যে পিনকোডটা, এই পিনকোডটা দেখেন, এখানে একটা পিনকোড আছে, এই পিনকোডটা হাতে লেখা, আমি স্ক্রিনশট দিয়ে দেবো, হাতে লেখা পিনকোড, এই জন্য এটা ফেক। তো শুধু হাতে লেখা পিনকোড, এই জন্য এটা ফেক হয়ে গেল? তো আমি যখন এই প্রশ্নটা করলাম যে হাতে লেখার কারণে এটা ফেক হয়ে গেল, তাই হ্যাঁ এটা ফেক। হ্যাঁ, যে কোনোভাবেই তাদেরকে বুঝাইতে চাই, বলে এটা ফেক। হ্যাঁ, যখন আমি বললাম যে এটা একসাথে অনেকগুলো সার্টিফিকেট বা একসাথে অনেকগুলো ফাইল যদি অ্যাটেস্টেড হয়, ওই পাসওয়ার্ডটা একটাই প্রিন্ট হয়। হ্যাঁ, তো যে কোনো একটা সার্টিফিকেটের উপরে অরিজিনালটা যায়, আর বাকিগুলোর উপরে ওই হাতে লিখে দেয়। এই যে আমি সেইটাও দেখালাম, এই যে দেখেন, আমি সেইটাও দেখালাম, এই যে পিনকোড 1234, দেখছেন 1234, এটা হচ্ছে প্রিন্ট কপি। তো এইটা চলে গেছে অন্য একটা সার্টিফিকেটের উপরে, একই সাথে যেহেতু এগুলো অ্যাটেস্টেড করা, একই ফোল্ডারে প্রায় 15টা সার্টিফিকেট ছিল। অনলাইনে সবগুলোই শো করে, 15টাই অনলাইনে শো করে। মানে এই আমি যে সার্টিফিকেটটা নিয়ে গেছি, এটার সাথে আর কে সার্টিফিকেট অ্যাটেস্টেড করাইছে 15 জন, সে 15টাই কিন্তু অনলাইনে শো করতেছে, তাও বলে এটা ফেক। যাই হোক, এক পর্যায়ে তার সাথে আমার অনেক বাকবিতণ্ডা হলো।
এক পর্যায়ে সে আবার বলে যে অরিজিনাল সার্টিফিকেট লাগবে। আমি বললাম একজন মানুষের সারা জীবনের অরিজিনাল সার্টিফিকেটটা সে আমার কাছে পাঠাবে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাবে এক দেশ থেকে আরেক দেশে, যদি হারায় যায় বলে যে না অরিজিনাল সার্টিফিকেট লাগবে। যাই হোক, প্রায় 1টা ঘন্টা আমার সেখানে নষ্ট। সে আমার সাথে এক পর্যায়ে অনেক অনেক হয়েছে সে এক পর্যায়ে। আর আমাদের দেশের জনগণ হচ্ছে শুধুমাত্র দর্শকের ভূমিকা ভালো পালন করতে পারে। একজন মানুষ ন্যায়ের পক্ষে দাঁড়াবে, তাকে সমর্থন করার মানুষের খুবই অভাব। জানি না যে কোন ভাগ্যে 5ই আগস্টের এই ঘটনাটা ঘটছে, 24-এর গণ অভ্যুত্থান, মানুষ কিভাবে উঠে দাঁড়াইছে আমি জানি না। এই জাতির তো উঠে দাঁড়ানোর কথা না, এটা ঘুমন্ত জাতি, এটা দর্শকের জাতি। যাই হোক, কেউ এগিয়ে আসে না। তারা এক পর্যায়ে আমার পেপারসটা জমাই নিল না। আমি পরে ওখান থেকে কনসুলেট জেনারেলকে সরাসরি ফোন করি। ওনার নাম হচ্ছে রাশেদুজ্জামান, বর্তমানে যে দুবাই বাংলাদেশ কনসুলেট আছে, ওনাকে ফোন করি। তো ওনার যিনি সেকেন্ড অফিসার আছেন উনি রিসিভ করলেন। আমি ওনাকে ঘটনাটা পুরো খুলে বললাম যে এই কথা। পরে বললো যে আপনি এটা নিয়ে বাংলাদেশ হাই কমিশনে আসেন। পরে বাংলাদেশ হাই কমিশনে গেলাম, 27 নম্বর রুমে যেতে বললো, ওখানে গেলাম। ওনারা খুবই আন্তরিক। এক কথায় বাংলাদেশ হাই কমিশনের যে গিয়ে এখানকার সার্ভিসে আমি খুবই সন্তুষ্ট, মাশাআল্লাহ, খুবই ভালো। 2-1টা লোক হয়তো একটু বেকাতারা থাকতে পারে, সেটা নিয়মের কারণেও হতে পারে, স্বভাবগত কারণেও হতে পারে। তো কনসুলেটে গেলাম, ওনাদেরকে গিয়ে খুলে বললাম যে দেখেন এই ঘটনা। তখন ওনারা আমার সব ডকুমেন্টস যাচাই করলো, দেখলো যে সবই অরিজিনাল। তারপরে বললো যে আপনি এটা এইভাবে ফটোকপি করে নিয়ে আসেন, এরকম সেট বানায়। আমি সব নিয়ে আসলাম, ওনারা জমা নিয়ে নিলেন, বাংলাদেশ হাই কমিশনে জমা নিয়ে নিলে। এখানে মাত্র 14 দিরহাম ফিস নিয়েছেন। 14 দিরহাম ফিস নিয়ে এটা জমা নিয়ে নিয়েছেন। শুধুমাত্র আমাকে বললো যেহেতু আপনি এটা আপনার নিজের সার্টিফিকেট না, তো যেহেতু ওই লোকও বাংলাদেশে আছে, তাহলে ওনার একটা অথরাইজেশন লাগবে। আপনি একটা অথরাইজেশন এখনই হাতে লিখে দিলেও চলবে, ফোনে নিয়ে আসেন। তো আমি যার সার্টিফিকেট তাকে বললাম, বা তার ভাইকে বললাম, তার ভাই আনায়া দিলেন। জাস্ট 10 মিনিটের মধ্যে হাতে লিখে সাইন করে আমার নাম এবং পাসপোর্ট নাম্বার উল্লেখ করে দিয়ে দিলাম। এটা কিন্তু ওই অফিসেও চাইতে পারতো, যে অফিসের মাধ্যমে করাইতে হয়, ওই অফিসেও চাইতে পারতো। ভদ্রতার কোনো বালাই নাই ওখানে। মানে কি যে একটা বিষয়, কিভাবে আপনাদেরকে বলবো। যাই হোক, আমি যখন এখানে আমার সমস্ত কাজ শেষ, আমি জমা দিয়ে বের হচ্ছি বাংলাদেশ হাই কমিশন থেকে, এই মুহূর্তে ওই অফিসের যিনি ওখান থেকে সার্টিফিকেটগুলো বাংলাদেশ কনসুলেটে নিয়ে আসেন এবং নিয়ে যান, আনা নেওয়া করেন, সেই লোকটা এখানে উপস্থিত। তা আমি ওনাকে চিনতেও পারি নাই, সত্য কথা বলতে। ওইখানে আমি এক নজর ওনাকে হয়তো বা দেখছি, আমার খেয়াল নাই। কাউন্টারে যে লোকটা আছে, আমি মূলত ওনার সাথেই আমার সমস্ত কথাবার্তা হয়েছে। তো এই লোকটা এখানে এসে কথার মধ্যে ইন্টারফেয়ার করছে। তো যাই হোক, আমি ওনাকে ইচ্ছা মতো আমার যতটুকু বলার দরকার, ছাড়ার দরকার ঝাড়ছি। শুধুমাত্র ঝাড়ি নাই, একেবারে রাম ঝাড়া ঝাড়ছি। ওর জীবনে মনে হয় এরকম ঝাড়ানি খায় নাই। এখন ওরা আমার সাথে চ্যালেঞ্জ করছিল ওই অফিস, যে আমার এটা ফেক। আমিও চ্যালেঞ্জ করছিলাম এটা সঠিক। তো বাংলাদেশ হাই কমিশন থেকে যাচাই করছে এটা সঠিক। তো আমি কেন তাদেরকে আবার ফোন করে জানাইলাম যে আমার এটা সঠিক, আমি চ্যালেঞ্জে জিতছি, আপনারা চ্যালেঞ্জে হেরে গেছেন। ভাই, চ্যালেঞ্জ যেহেতু করবেন তাহলে তো আপনাকে জানতেই হবে ফলাফল, চ্যালেঞ্জের ফলাফল জানবেন না? তো যাই হোক, তারপরে আমি ভাবছিলাম থানা পুলিশ করব, কিন্তু আমাদের নামে, আমাদের বাঙালিদের এমনিতে রিপোর্ট যেহেতু ভালো না, আমি থানা পুলিশের মধ্যে যাই নাই। আমি জাস্ট তাকে ফোন করে জানাইছি যে ভাই এরকম কারোর সাথে করেন না, এটা ঠিক না। বাপরে বাপ, অনুতপ্ত হওয়া তো দূরের কথা, সরি বলা তো দূরের কথা, সে মনে করেন যে আমার সাথে আবার কাউন্টার অ্যাটাকে আসে। মেজাজটা খারাপ হয়ে গেল। তারপরে যাই হোক, এক পর্যায়ে গিয়ে আমি ফোনটা রেখে দিলাম, কেটে দিলাম। তো এখন এই হাই কমিশন থেকে যখন আমি সব জমা দিয়ে বের হব, ওই সময় ওই লোকটা আমার কথার মধ্যে ইন্টারফেয়ার। আমি হাই কমিশনের একজন অফিসারের সাথে কথা বলতেছি, এর মধ্যে উনি এসে কথার মধ্যে আঙুল দিচ্ছে, আমি তাকে ইচ্ছে মতো ছাড়ছি। তো যেই বিষয়ে আপনাদেরকে বলা, আমি আনঅফিসিয়ালি, যেহেতু আমি একজন ইউটিউবে ভিডিও করি, মোটামুটি বহু লোকের সাথে প্রতিদিন কথোপকথন হয়। আমার কাছে যে কোনো একটা বিষয় নিয়ে যদি 2টা কথা বলি, আমার কাছে ইনফরমেশন হেঁটে চলে আসে। আমি অলরেডি অনলাইনে আমি অলরেডি অনেক মানুষের কাছ থেকে খোঁজখবর পাইছি। তারা হয়তো সাহস পায় না, বা কথা বলতে জানে না, বা কোথায় বলতে হবে জানে না। হ্যাঁ, আমাকে অনেকে বলছে যে ওই লোকটা আর যে কাউন্টারের লোকটা, যে হাই কমিশনের ডকুমেন্টস নিয়ে যায়, আর যে ওই কাউন্টারে বসে ডকুমেন্টসগুলো গ্রহণ করে, এই দুইজনের মধ্যে একটা কারসাজি চলতেছে। এরা দুইজন কৌশলে ওখানে হয়রানি করে, আর ওই এখানে ডকুমেন্টসগুলো নিয়ে আসে, ম্যানেজ ট্যানেজ করে পয়সা খায়, ইলিগালভাবে পয়সা খায়। যখন আপনাকে বলবে এটা হবে না, হয়রানি করবে, আপনি তখন আস্তে করে কারো না কারো মাধ্যমে, পিয়নের মাধ্যমে, যে কোনোভাবে গিয়ে তাদেরকে অবৈধভাবে পয়সা দিয়ে কাজটা করাবেন। এইটা হচ্ছে তারা সুযোগ নেওয়ার জন্য এই কাজগুলো করে, মানুষকে হয়রানি করে, এটা চলবে না, ওইটা চলবে না, এই কাজগুলো করে। তো আপনাদের কাছে আমার যেটা বলার, সেটা হচ্ছে আপনারা ওই অফিসটাতে যাওয়া বাদ দেন, আপনারা সরাসরি কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ, আবু হেল, দুবাই, ডেরা দুবাইতে, এখানে গিয়ে আপনারা জমা দিবেন।
আপনারা আজ থেকে আপনারা যারা যে কয়জন আমি কখনো ভিডিও শেয়ার করতে পারলে এই ভিডিওটা পুরো শেয়ার করে দেন, সারা বাংলাদেশ না, সারা দুবাই, আরব আমিরাত, সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, মানে আরব আমিরাত সহ যারা দুবাইতে ভবিষ্যতে আসবেন তাদের কাছ পর্যন্ত পৌঁছায় দিবেন এই ভিডিওটা শেয়ার করে, যেন তারা কখনো কোনো ডকুমেন্টস নিয়ে ওই অফিসে আর না যায়, তাহলে ওই অফিসটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তাদের অফিস বন্ধ করানোটা আমার মুখ্য বিষয় ছিল না বা এখনও নাই, কিন্তু বাংলাদেশের মানুষ যেন হয়রানি না হয়, এই হয়রানি বন্ধ করাটা হচ্ছে আমার প্রথম মুখ্য বিষয়। আমি বাংলাদেশ হাই কমিশনে গেছি, হাই কমিশনের সার্ভিস অনেক সুন্দর, যারা কর্মকর্তারা আছেন অনেক ভদ্র। কনসুলেট জেনারেল অফিস ওনার যে সেকেন্ড সেক্রেটারি, সেকেন্ড অফিসার, উনি আমার সাথে প্রায় 8-9 মিনিট কথা বলছেন। তো এরকম একজন ঊর্ধ্বতন কর্মকর্তা 8-9 মিনিট কথা বলা মানে অবশ্যই তিনি আন্তরিক। তো এবং 27 নম্বর রুমে যখন গেছি কনসুলেট জেনারেলের, এখানে যারা আছেন এত ভালো, অনেক আন্তরিক, তারা হাসি মুখে আমাকে সার্ভিসগুলো দিয়েছেন। এবং যখন ওই থার্ড পার্টি অফিসের যেই দালাল, ওই দালাল যখন এই কনসুলেট অফিসের মধ্যেই আমার সঙ্গে তর্ক বিতর্কে জড়াই গেছেন, তখন কনসুলেটের 2 কর্মকর্তা, আমি তার কাছে আইডি চাইছি, আপনি কে, আপনি হাই কমিশনের কে, আপনি কেউ না, যখন আইডি দেখাইতে পারে নাই, আমি আমার কথার যখন উত্তর দিতে পারে নাই, থেমে গেছে বা থেমে যায় নাই, থেমে যেতে বাধ্য হয়েছে। তাও কেন বাধ্য হয়েছে? কনসুলেটের যিনি 2 জন অফিসার ছিলেন, ওনারা তাকে বাধ্য করছেন যে ইনি সম্পূর্ণ লিগেল আছেন, আপনারা কেন তাকে ফেক বলবেন? আপনারা ডকুমেন্টস রাখবেন, চেক করবেন, যাচাই বাছাই করবেন, ফেক হলে আপনারা সিস্টেমের মাধ্যমে তাকে বলবেন যে আপনার জিনিসটা ফেক, অফিসিয়ালি বলবেন। আপনার ডকুমেন্টস চেক না করে কীভাবে ফেক বলেন? এই অধিকার আপনাদের নাই, ঠিক আছে? এভাবে সরাসরি ওরে বলছে। তো কনসুলেট জেনারেল আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন, সাপোর্ট দিয়েছেন, এই জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের দেশের কনসুলেট সার্ভিস যে পরিবর্তন হয়েছে আগের থেকে, এটা আমি নিজের চোখে প্রমাণ পেলাম। তো আপনাদের কাছে আবারও অনুরোধ যে আপনারা কেউ ওই থার্ড পার্টি অফিসে যাবেন না, আপনারা বাংলাদেশ হাই কমিশনে এসে জমা দিবেন। যদি জমা না নিতে চাই, কনসুলেট 27 নম্বর অফিসে যাবেন, প্রয়োজনে ইয়েতে যাবেন, কি বলে, কনসুলেট জেনারেলের অফিসে যাবেন, বলবেন যে আমরা থার্ড পার্টি অফিসে জমা দেবো না, আমাদের কনসুলেট, আমরা আমাদের কনসুলেটে জমা দেবো। দরকার হয় ফিস 14 টাকার জায়গায় 28 টাকা করেন, ডাবল করেন। আমরা যেহেতু 51 দিরহাম ওখানে দিতে পারি, আমরা ওই টাকাটা এখানে দেবো। আমাদের দেশের টাকা আমাদের দেশে যাক, আমাদের কষ্টের টাকা আমাদের দেশে যাক। আমরা কেন থার্ড পার্টি ব্রোকার অফিসে দেবো? আমরা কেন ওই দালাল অফিসে দেবো? দালাল অফিসে দেবো না, আমরা আমাদের টাকা বাংলাদেশ হাই কমিশনে দেবো। আমাদের হাই কমিশন উন্নত হোক, এখানকার সেবার মান উন্নত হোক, আমাদের দেশ উন্নত হোক, আমরা আমাদের টাকা হাই কমিশনে দেবো। আমরা কোনোভাবেই ওই তৃতীয় পক্ষের কাছে যাব না। আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, শিক্ষা সনদ, ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো ডকুমেন্টস বাংলাদেশ হাই কমিশনে সরাসরি আবু হেলে গিয়ে জমা দিবেন। ওই তৃতীয় লোকের জায়গায় যাবেনই না। আস্তে আস্তে না খেতে পেয়ে ওরা এমনিতেই বন্ধ হয়ে যাবে। এই জঘন্য অফিস মানুষকে প্রচুর পরিমাণে হয়রানি করে, প্রচুর পরিমাণে। এটা দালাল অফিস, ব্রোকার। এই অফিসে আপনারা যাবেনই না। আপনারা যে কোনো কনসুলেটের কাজে বাংলাদেশ হাই কমিশন, আবু হেল এবং যারা আবুধাবির আন্ডারে আছেন, বাংলাদেশ হাই কমিশন, আবুধাবি, সরাসরি এই 2 অফিস ছাড়া অন্য কোথা থেকে কোনো কাজ করাবেন না। আপনারা আমার এই ভিডিওটা সব জায়গায় ছড়াইয়ে দেন, সব জায়গায়, সবাই এই জিনিসটা জানেন। আপনার ডকুমেন্টস অরিজিনাল হোক, ফেক হোক, যাই হোক, এই জিনিসটা যেন বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমেই যাচাই বাছাই হয়। কোনো তৃতীয় পক্ষের কাছে গিয়ে আমরা হয়রানি হতে চাই না, কোনো তৃতীয় পক্ষের কাছে গিয়ে আমরা হয়রানি হতে চাই না। আমি আমার যত দূর করা দরকার এককভাবে একা একা আমি করছি। আমি ওদেরকে নাড়া দিছি, আমি ওদেরকে একদম নাড়া দিয়ে আসছি, ওরা নড়ে গেছে। যদি আমরা সবাই মিলে এটা করি, ওরা নড়া না, সরেও যাবে। আমি আমার একার করাতে ওরা, আমি একা যে পদক্ষেপ নিয়েছি, আমার একার পদক্ষেপ ওরা নড়ে গেছে। সবাই মিলে পদক্ষেপ নিলে ওরা সরে যাবে। আসুন আমরা সবাই মিলে পদক্ষেপ নেই। কোনো থার্ড পার্টি অফিস যেন এখানে না থাকে, আল কারামাতে ওদের অফিসটা, ওই অফিসটা যেন না থাকে। আমরা সরাসরি বাংলাদেশ কনসুলেট থেকে কাজ করাবো। আমাদের টাকা দরকার হলে চার্জ বাড়ায় দিক, আমরা সে টাকা বাংলাদেশ কনসুলেটকে দেবো, অন্য কাউকে দেবো না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা লম্বা হয়ে গেল, এই জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম।